বর্ষাকালের রাত, আকাশ যেন রাগে গর্জে উঠেছে। বিদ্যুতের ঝলকানিতে মুহূর্তের জন্য আলোকিত হচ্ছে নদীর বুক, আবার সবকিছু ডুবে যাচ্ছে ঘন অন্ধকারে। এমন রাতে সাধারণ মানুষ ঘরের বাইরে বের হয় না, কিন্তু জীবিকার তাগিদে দুই বন্ধু রবিন আর শুভ নৌকা নিয়ে নদীতে মাছ ধরতে বের হয়েছে। তারা জানতো না আজকের রাত তাদের জীবনের গতিপথ চিরতরে বদলে দেবে। রবিন, আজ আর ভালো লাগছে না। নদীটা কেমন যেন অস্বাভাবিক লাগছে। চল ফিরে যাই। আর একটু ধৈর্য ধরো, এত কষ্ট করে এসেছি। দু একটা বড় মাছ পেলেই কাল বাজারে ভালো দাম পাবো। দেখ না, চারপাশে একটা নৌকাও নেই। সবাই অনেক আগেই ফিরে গেছে। ঝড়কে ভয় করলে জেলের পেটে ভাত জুটবে না বন্ধু। নৌকায় জোরে একটা ধাক্কা লাগে, দুজনই চমকে উঠল। রবিন, নৌকার সঙ্গে কি ধাক্কা মারলো? লাশ! চলো চলো, এখান থেকে চলে যাই। পুলিশ এসে আমাদেরই দোষ দেবে। শুভর কথা অযৌক্তিক ছিল না। গ্রামের অনেক মানুষই ঝামেলা এড়াতে এমন ঘটনা দেখেও না দেখার ভান করে চলে যায়, কিন্তু রবিনের মন সেটা মানতে পারল না। না শুভ, এভাবে একজন মানুষকে নদীতে ভাসিয়ে রেখে আমি চলে যেতে পারবো না। কিন্তু যদি এটা খুনের ঘটনা হয়? যদি আমাদের নিজের ভাই হতো, তাহলেও কি ফেলে রেখে চলে যেতাম? দুজন লাশটিকে নৌকায় তোলে। মুখে অদ্ভুত শান্তি, কোনো রক্ত নেই, কোনো আঘাতও নেই। দেখে তো মনে হচ্ছে যেন ঘুমিয়ে আছে। হ্যাঁ, কিন্তু এই ঘুম আর কোনোদিন ভাঙবে না। নৌকা ধীরে ধীরে ঘাটের দিকে এগিয়ে চলল, কিন্তু তারা বুঝতেই পারেনি নৌকায় তারা তিনজন নয়, চারজন ছিল। এক মুহূর্তের জন্য দেখা যায় একটি কালো ছায়া নৌকার শেষ প্রান্তে বসে আছে। পরের বজ্রপাতেই ছায়াটি অদৃশ্য। নৌকা ঘাটে পৌঁছায়। আমাকে একা রেখে যেও না। রবিন জানত না এই একটি বাক্যই তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাতগুলোর সূচনা হতে চলেছে। তোমরা খুব ভালো কাজ করেছো। অনেক মানুষ ঝামেলার ভয়ে লাশ দেখেও চলে যায়, কিন্তু তোমরা অন্তত একজন মৃত মানুষকে নদীতে ভাসিয়ে রাখোনি। স্যার, আমরা শুধু মানুষ হিসেবে আমাদের দায়িত্ব পালন করেছি, কিন্তু একটা কথা বারবার মনে হচ্ছে, মানুষটা কে, কোথা থেকে এলো, কেন নদীতে ভেসে এলো? এসব ভাবলেই বুকটা ভারী হয়ে যায়। আমরাও চেষ্টা করছি। পাশের সব থানায় খবর পাঠানো হয়েছে। কেউ না কেউ নিশ্চয়ই খুঁজতে আসবে। রবিন ও শুভ আবার মর্গে আসে। সাদা কাপড়ে ঢাকা লাশটি এখনো একই জায়গায় পড়ে আছে। 7 দিন হয়ে গেল, তবুও কেউ এলো না। ভাবতেই কষ্ট হচ্ছে। মানুষটা হয়তো কোনোদিন ভাবেনি মৃত্যুর পরও তার জন্য একটা মানুষও কাঁদবে না। জানিস শুভ, আমার বাবার মৃত্যুর সময় পুরো গ্রাম এসেছিল। সবাই শেষ বিদায় দিয়েছিল। তখন বুঝিনি মানুষের শেষ যাত্রায় আপনজন থাকা কত বড় ব্যাপার। আজ এই মানুষটার দিকে তাকিয়ে মনে হচ্ছে পৃথিবীতে একা হয়ে যাওয়ার চেয়ে বড় কষ্ট আর নেই। তুই যা ভাবছিস আমিও তাই ভাবছি। চল, আমরা ওনার দাফনের ব্যবস্থা করি। অন্তত শেষ বিদায়টা যেন সম্মানের সঙ্গে হয়। তুই যা ভাবছিস আমিও তাই ভাবছি। চল, আমরা ওনার দাফনের ব্যবস্থা করি। অন্তত শেষ বিদায়টা যেন সম্মানের সঙ্গে হয়। সন্ধ্যার পর আবার শুরু হলো ভারী বৃষ্টি। আকাশে একের পর এক বজ্রপাত। সেই বৃষ্টির মধ্যেই রবিন আর শুভ লাশটিকে নিয়ে রওনা দিল গ্রামের কবরস্থানের দিকে। তারা জানতো না এই পথই তাদের এমন এক অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে যেখান থেকে আর ফিরে আসা সহজ নয়। কবরের পাশে লাশটি নামানো হয়।
ঠিক তখন দূরে কবরস্থানের আরেক কোণ থেকে মাটি খোঁড়ার শব্দ ভেসে আসে। প্রবীণ, কাসিম ভাই কি আরেকটা কবর খুঁড়ছেন? না তো, আমি তো এখানেই দাঁড়িয়ে আছি। মাটি খোঁড়ার শব্দটা ধীরে ধীরে আরও কাছে আসছিল। রবিন, শুভ আর কাসেম ভাই নিঃশব্দে দাঁড়িয়ে রইল। কারো মুখে কোনো কথা নেই, শুধু বৃষ্টির ফোঁটা আর সেই রহস্যময় শব্দ। ভাই, শব্দটা কোথা থেকে আসছিল? আমি তো স্পষ্ট শুনলাম। আমিও শুনেছি, কিন্তু কাউকে দেখলাম না। চল, আর এখানে দাঁড়িয়ে থাকা ঠিক হবে না। রাত যত বাড়বে তত কবরস্থানে থাকা ভালো নয়। চলো শুভ, মানুষটার দাফন শেষ হয়েছে, এখন বাড়ি যাই। তিনজন কবরস্থান থেকে বেরিয়ে যেতে থাকে। তারা জানতো না, তারা কবরস্থান থেকে বেরিয়ে যাওয়ার পরও কেউ একজন সেই নতুন কবরটার দিকে তাকিয়েছিল। রাত কেটে গেল। ভোরের আলো ফুটতেই গ্রামের মানুষ আবার স্বাভাবিক জীবনে ফিরে গেল। কিন্তু তারা জানতো না, আগের রাতেই অশুভ কিছু এই গ্রামে নিজের প্রথম পদচিহ্ন রেখে গেছে। একজন মহিলা দৌড়াতে দৌড়াতে গ্রামের মাঝখানে আসে। বাঁচান, কেউ আমার স্বামীকে খুঁজে দিন। কি হয়েছে ভাবি? শান্ত হন, আস্তে করে বলুন। রাতে কাসেম ঘুমাতে পারেনি। বলল বৃষ্টি একটু কমেছে, তাই গোয়ালঘরটা দেখে আসবে। তারপর আর ফিরে আসেনি। সারা রাত অপেক্ষা করেছি। ভোর হতেই চারদিকে খুঁজেছি, কিন্তু কোথাও নেই। গোয়াল ঘরে খুঁজেছেন? খুঁজেছি, মাঠে খুঁজেছি, নদীর ঘাটেও খুঁজেছি, কোথাও নেই। মুহূর্তের মধ্যেই পুরো গ্রাম রহিমকে খুঁজতে বেরিয়ে পড়ল। কেউ বাঁশ ঝাড়ে, কেউ ধান খেতে, কেউ নদীর পাড়ে খুঁজতে লাগলো। এদিকে আসুন। এটা তো কাসিমের লণ্ঠন। কাল রাতে উনি এটা নিয়েই বেরিয়েছিলেন। রবিন, দেখ, দাগটা কবরের দিক থেকে এসেছে, কিন্তু ফিরে যাওয়ার কোনো চিহ্ন নেই। লণ্ঠন আর কাদার দাগ ছাড়া আর কোনো প্রমাণ পাওয়া গেল না। সারাদিন খোঁজাখুঁজির পরও মানুষটার কোনো সন্ধান মিলল না। সন্ধ্যা নেমে আসতেই পুরো গ্রামের মধ্যে ভয়ের ছায়া নেমে এলো। কেউ আর একা বাইরে বের হতে সাহস পেল না। ওই দেখ, মনে হচ্ছে কাসেম ভাই, আপনি কোথায় ছিলেন? আমরা সারা দিন আপনাকে খুঁজেছি। আমি রাতে একটা শব্দ শুনে কবরস্থানে গিয়েছিলাম। মনে হলো কেউ নতুন কবরের পাশে মাটি খুঁড়ছে। তারপর আমি কাছে যেতেই শব্দটা হঠাৎ থেমে গেল। চারদিকে কেউ ছিল না। আমি ফিরে আসতে যাচ্ছিলাম, তখন মনে হলো কেউ আমার কানের কাছে খুব আস্তে করে বলল, কবরটা খুলিস না। কাসেম ভাই কথা শুনে ঘরের সবাই স্তব্ধ হয়ে গেল, কারণ তিনি জীবনে কোনোদিন এমন ভয় পেয়ে কথা বলেননি। কিন্তু এবার তার চোখে এমন আতঙ্ক ছিল, যেন তিনি এমন কিছু দেখেছেন যা ভাষায় প্রকাশ করা যায় না। কাসেম চাচার কথা শোনার পর রবিন আর শুভ বুঝে গেল, এই রহস্যের শেষ না দেখে তারা আর ফিরে যাবে না। সেদিন রাতটা ছিল অমাবস্যার। আকাশে একটাও চাঁদ ছিল না। বৃষ্টিও থেমে গেছে। কিন্তু কবরস্থানের চারপাশে অস্বাভাবিক নীরবতা নেমে এসেছে। এমন নীরবতা যেখানে নিজের নিঃশ্বাসের শব্দও অচেনা লাগে। রবিন, শুভ আর কাসেম চাচা নতুন কবরের সামনে দাঁড়িয়ে। হঠাৎ একসঙ্গে কবরস্থানের সব কুকুর ডেকে ওঠে। তারপর আবার এক মুহূর্তে সব শব্দ থেমে যায়। এমন নীরবতা যেন পুরো পৃথিবী নিঃশ্বাস আটকে আছে। রবিন, তুই কি খেয়াল করেছিস, একটু আগেও কুকুর ডাকছিল, এখন একটা কুকুর ডাকছে না। মনে হচ্ছে চারপাশের সব কিছু যেন আমাদের দিকে তাকিয়ে আছে। হ্যাঁ, প্রকৃতি এমন চুপ হয়ে যায় তখনই, যখন আশেপাশে এমন কিছু থাকে যেটাকে মানুষ চোখে দেখতে পারে না। রবিন, আমরা তো নিজের হাতে মানুষটাকে এখানে শুইয়ে দিয়েছিলাম, তাহলে লাশটা কোথায় গেল?
এটা কিভাবে সম্ভব? লাশ নিজে থেকে চলে যেতে পারে না, কেউ নিয়ে গেছে, অথবা সে বাকিটা বলতে পারে না। হঠাৎ কবরস্থানের সব কবরের ওপর একসঙ্গে ঠক 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 শব্দ হতে শুরু করে। মনে হয় মাটির নিচে কেউ ধীরে ধীরে আঘাত করছে। পেছনে তাকাস না, সবাই দৌড়া, এখনই দৌড়া। তিনজন প্রাণপণে দৌড়াতে শুরু করে। সেদিনের পর রবিন আর শুভ আর কোনোদিন নদীতে থেকে ভেসে আসা কোনো লাশকে স্পর্শ করেনি। কিন্তু গ্রামের মানুষ আজও বলে, বর্ষার অন্ধকার রাতে যদি নদীতে কোনো অচেনা লাশ ভেসে আসে তাকে তীরে তুলো না, কারণ কখনো কখনো নদী মানুষকে ফেরত দেয় না, নদী তার অভিশাপ ফেরত পাঠায়।